অনলাইন দুনিয়ায় ভারতীয় পুরুষদের একাংশের রাগ বা বলা ভালো ক্রোধ একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব এই যে ডিজিটাল হয়রানি, এর পেছনের জটিল কারণগুলো আসলে কি আর এর শেকড়টাই বা কতটা গভীরে। শুরুতেই এই কথাটা দেখুন, আমরা শুনেছিলাম এআই নাকি ক্যান্সার সারিয়ে দেবে, কিন্তু তার বদলে এটা এখন মেয়েদের পোশাক খোলার কাজে ব্যবহার করা হচ্ছে। ভাবা যায়, একসময় কত আশা ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই বড় বড় রোগের সমাধান করবে, হয়তো উড়ন্ত গাড়ি চালাবে, কিন্তু বাস্তবে এর কি ভয়াবহ একটা অপব্যবহার হচ্ছে দেখুন। এটা এখন নারীদের ডিজিটালভাবে বিবস্ত্র করার মতো জঘন্য কাজে ব্যবহৃত হচ্ছে। তো আমাদের আলোচনার প্রথম পর্ব, দি এআই ফিউয়েলড ক্রাইসিস, মানে নিরীহ মেমে থেকে কিভাবে এটা ভয়ঙ্কর সব টুলসে পরিণত হলো। চলুন দেখি প্রযুক্তি কিভাবে একটা পুরনো সমস্যাকেই বহুগুণ বাড়িয়ে তুলেছে, আর এআইয়ের হাত ধরে সংকটটা আরও কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। এই ডিজিটাল মহামারীটা যে কতটা ভয়াবহ তা কয়েকটা উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে। যেমন ধরুন, গ্রকের মতো শক্তিশালী এআই টুলস ব্যবহার করে মেয়েদের ছবিকে ডিজিটালভাবে বিবস্ত্র করা হচ্ছে। সারা বিশ্বে ক্রিপি ইন্ডিয়ান ম্যান এই স্টিরিওটাইপটা তো মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, আর এর আড়ালে চলছে অনলাইন হ্যারাসমেন্ট। এমনকি সেন্ট ববস অ্যান্ড ভিজিনের মতো একটা জঘন্য মেমে এখন আরবান ডিকশনারিতেও ঢুকে গেছে। ভাবুন অবস্থা। পরিস্থিতি এতটাই সিরিয়াস যে ভারত সরকারকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন এমন হচ্ছে? এর উত্তর খুঁজতে গেলেই আমরা পৌঁছে যাব সমস্যার একেবারে মূলে, আর সেটা হলো আধুনিক ভারতীয় পুরুষের সংকট আর তাদের ওপর থাকা মারাত্মক সামাজিক চাপ। এই স্লাইডটা দেখুন, একেবারে প্রেশার কুকারের মতো অবস্থা। একদিকে সমাজ কি আশা করছে, একটা ভালো চাকরি পেতে হবে, ৩০-এর মধ্যে থিতু হতে হবে, বিয়ে করতে হবে, পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে, এই হলো প্রত্যাশা। আর অন্যদিকে বাস্তবটা কি? চাকরি বাজারে চরম হাহাকার, মারাত্মক বেকারত্ব আর তার সাথে গভীর একাকিত্ব। আর বাড়ি থেকেও তো চাপ আসছেই। এই দুয়ের মধ্যে যে ফারাক, এই সংঘাতটায় তাদের মধ্যে সাংঘাতিক হতাশা তৈরি করছে। আর এই হতাশাটা যখন ডিজিটাল দুনিয়ায় আসছে, তখন এটা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আর কিছু ইনফ্লুয়েন্সার কিভাবে এই হতাশার আগুনে ঘি ঢালছে, চলুন এবার সেটাই একটু তলিয়ে দেখা যাক। এই যে অ্যালগোরিদমের চক্রটা, এটা কিন্তু বেশ ভয়ঙ্কর। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। একজন হতাশ মানুষ হয়তো এমনি একটা উত্তেজক রিল দেখল, ব্যাস অ্যালগোরিদম সঙ্গে সঙ্গে তার ফিড ওই একই ধরনের কন্টেন্ট দিয়ে একেবারে ভরিয়ে দেবে। ফলাফল, তার যৌন হতাশা আরও বাড়তে থাকবে, একেবারে চরমে পৌঁছাবে। আর সেই হতাশাটা বের করার রাস্তা হিসাবে সে বেছে নেবে অনলাইন হয়রানিকে। এর ওপর অ্যান্ড্রু টেটের মতো টক্সিক ইনফ্লুয়েন্সাররা এসে যখন এই ধরনের আচরণকে সমর্থন যোগায়, তখন তো পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এবার একটু নজর ফেরানো যাক মিডিয়ার দিকে, মানে আমাদের পপ কালচার কিভাবে এই ধরনের মানসিকতা তৈরিতে সাহায্য করছে। মূলধারার সিনেমা থেকে শুরু করে আঞ্চলিক সিনেমা, এদের ভূমিকাটাও কিন্তু কম নয়। এই সংখ্যাটা দেখুন একবার, ৭০%। প্রায় ১০ বছর আগের একটা সমীক্ষা বলছে যে ৭০% ছেলে ১০ বছর বয়স হওয়ার আগেই পর্নোগ্রাফি দেখা শুরু করে। ভাবুন তো, এটা ১০ বছর আগের ডেটা। লকডাউনের পর স্মার্টফোনের যুগে এই সংখ্যাটা যে এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সহজেই অনুমান করা যায়। এত কম বয়সে যৌনতা নিয়ে এমন একটা বিকৃত ধারণা মাথায় ঢুকে গেলে কি হতে পারে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তু হা কর ইয়া না কর, তু হ্যায় মেরি কিরণ। এই গানটা শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ভেবে দেখেছেন লাইনটার মানে কি? তুমি হ্যাঁ বলো বা না বলো, তুমি আমারই। মানে এখানে মেয়েটার মতামতের কোনো দামই নেই, তার সম্মতি বা কনসেন্টের কোনো জায়গাই নেই। এই ধরনের কথা যখন সিনেমার পর্দায় দেখানো হয়, তখন এটা একটা খুব বিপজ্জনক মানসিকতাকে স্বাভাবিক করে তোলে। বা ধরুন এই লাইনটা, তুজকো বানায়া গয়া হে মেরে লিয়ে, মানে তোমাকে আমার জন্যে তৈরি করা হয়েছে। এখানেও দেখুন, নারীকে একজন মানুষ হিসেবে না দেখে তাকে পুরুষের ভোগের বস্তু হিসেবে দেখানো হচ্ছে। এই ধরনের কথাগুলোই কিন্তু ধীরে ধীরে মাথায় গেঁথে যায়। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মিডিয়া নানাভাবে এই সংস্কৃতিটাকে উস্কে দিচ্ছে। সিনেমায় আইটেম সঙের নামে অভিনেত্রীদেরকে যেভাবে অবজেক্টিফাই করা হয় সেটা আমরা সবাই জানি। আবার ভোজপুরি সিনেমার মতো আঞ্চলিক ফিল্মগুলোতে ভাবি দেওরের মতো সম্পর্ককে খুব অতিরঞ্জিত আর যৌনতার মোড়কে দেখানো হয়। আর এখন তো লো বাজেট ওটিটি প্ল্যাটফর্মগুলো এসে বিনোদন আর সফট পর্নের মধ্যে তফাৎটাই প্রায় মুছে দিয়েছে। মিডিয়ার কথা তো হলো, এবার চলুন সমাজের দিকে তাকাই, যেখানে নারী বিদ্বেষকে প্রায়শই এড়িয়ে যাওয়া হয়, বা বলা ভালো একটা নীরব সম্মতি দেওয়া হয়।
এই কথাটা দেখুন, যখন একজন প্রথম সারির নারী রাজনীতিবিদ বলেন যে ধর্ষণের ঘটনা বাড়ছে কারণ ছেলে-মেয়েরা এখন বেশি খোলামেলাভাবে মিশছে, তখন আসলে কি হয়? তখন অপরাধের দায়টা অপরাধীর ঘাড় থেকে সরিয়ে যে শিকার তার উপরেই চাপিয়ে দেওয়া হয়। এই ভিকটিম ব্লেমিং কিন্তু অপরাধকে একরকম বৈধতা দেয় আর সমাজের চিন্তাভাবনাকেও প্রভাবিত করে। আর শুধু তাই না, রাজনীতিবিদদের মুখের ভাষাও একটা বড় ভূমিকা রাখে। জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে এমন সব ভাষা ব্যবহার করা হয়েছে যা খুবই আপত্তিকর। এমনকি ধর্ষণের মতো ভয়াবহ অপরাধকেও ছেলেরা তো ভুল করেই থাকে বলে হালকা করে দেওয়ার চেষ্টা হয়েছে। যখন নেতারা এই ধরনের কথা বলেন, তখন সমাজে নারীদের প্রতি অশ্রদ্ধার মনোভাবটাই তো স্বাভাবিক হয়ে যায়, তাই না? এর আসল কারণটা লুকিয়ে আছে আমাদের সমাজের কিছু মৌলিক সমস্যায়। দেখুন, সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নিয়ে কথা বলা আজও ট্যাবু। স্কুলে শিক্ষকরা প্রায় রিপ্রোডাকশনের চ্যাপ্টারটা বাদ দিয়ে চলে যান। ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্বকে ভালো চোখে দেখা হয় না। ডেটিং করা বা প্রকাশ্যে একটু ঘনিষ্ঠ হওয়া তো দূরের কথা। ফলে হয় কি, স্বাভাবিকভাবে মেশার সুযোগটাই থাকে না। আর এই যোগাযোগের অভাবে অনেকেই শিখতেই পারে না যে বিপরীত লিঙ্গের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আর সেখান থেকেই জন্মায় এই ধরনের অসামাজিক আচরণ। তাহলে এত সব সমস্যার পর প্রশ্ন ওঠে, এই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তাটা কি? চলুন শেষ অংশে আমরা কয়েকটা সম্ভাব্য সমাধানের পথ নিয়ে কথা বলি। এখানে সমাধানটা কিন্তু শুধু যারা হয়রানির শিকার তাদের জন্য নয়, যারা এই কাজগুলো করছে তাদের জন্যও। তো কি করা যেতে পারে? দেখুন, যারা হয়রানির শিকার হচ্ছেন তাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হল ঘটনাটা সাইবার সেলে রিপোর্ট করা। এটা করলে একটা আইনি ব্যবস্থা নেওয়া যাবে, যা অন্যদেরও সাহস দেবে। আর অন্যদিকে যারা এই ধরনের কাজে জড়িয়ে পড়ছে তাদের জন্যেও কিছু পথ আছে, যেমন জীবনে একটা অর্থপূর্ণ সম্পর্ক বা কোনো উদ্দেশ্য খুঁজে বের করা, নিজের এনার্জিটা শরীরচর্চার মতো কোনো ভালো কাজে লাগানো, আর সবথেকে গুরুত্বপূর্ণ, নিজের সোশ্যাল মিডিয়া ফিডটাকে ঠিক করা। ক্ষতিকর কন্টেন্ট দেখলেই ব্লক করা, নট ইন্টারেস্টেড মার্ক করা, নিজের ডিজিটাল পরিবেশটাকে সুস্থ রাখাটা খুব জরুরি। এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। একটা প্রজন্ম যদি ডিজিটাল দুনিয়ার এই রাগ আর হতাশার মধ্যেই বড় হতে থাকে, তাহলে তারা ঠিক কেমন ভবিষ্যৎ গড়তে পারবে? প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।